হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। আজকে অনলাইনে ক্লাস হচ্ছে এমবিএ ফাইনাল ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এই সাবজেক্টে চ্যাপ্টার নাম্বার 7 রেসপন্সিবিলিটি অ্যাকাউন্টিং, দায়িত্ব হিসাব বিজ্ঞান। এই চ্যাপ্টার আজকে আমাদের ফার্স্ট লেকচার। রেসপন্সিবিলিটি অফ অ্যাকাউন্টিং এই চ্যাপ্টারে জাতীয় বিশ্ববিদ্যালয় যে সিলেবাস বন্টন করে দিছে, এই সিলেবাস আলোকে টোটাল এই চ্যাপ্টারকে আমরা তিনটা ফরম্যাটে ভাগ করছি। ফরম্যাট নাম্বার 1-এ আমরা শিখব রিটার্ন অন ইনভেস্টমেন্ট, যেটাকে শর্টকাটে বলবো ROI, এবং আরেকটা শিখব রিসিডুয়াল ইনকাম, যেটাকে আমরা শর্টকাটে বলবো হচ্ছে RI। 2 নাম্বার ফরম্যাটে আমরা শিখব হচ্ছে সেগমেন্ট ইনকাম স্টেটমেন্ট, আর 3 নাম্বার ফরম্যাটে আমরা শিখব হচ্ছে ট্রান্সফার প্রাইস, যেটা আমরা কর্পোরেট ফিনান্সিয়াল রিপোর্টিংয়ে 5.2-তে করছিলাম। তো এই তিনটা ফরম্যাট থেকে যে কোনো ফরম্যাট থেকে পরীক্ষার মধ্যে প্রশ্ন আসবে। মনে রাখতে হবে এই 7 নাম্বার চ্যাপ্টার থেকে স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের সবচেয়ে বেশি প্রশ্ন আসবে। অতএব এই চ্যাপ্টারকে সবাইকে গুরুত্ব সহকারে পড়তে হবে। তো এই চ্যাপ্টার থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় 2015 সাল থেকে শুরু করে 2022 সাল পর্যন্ত যে প্রশ্নগুলো আসছিল তার একটা অ্যানালাইসিস এখানে দিছি। দেখতেছি যে 2015 সালে এই 7 নাম্বার চ্যাপ্টার থেকে পার্ট বিতে 2টা এবং পার্ট সিতে 1টা, টোটাল 18 মার্কের ম্যাথ আসছে। 16 সালে পার্ট সিতে 1টা, 17 সালে পার্ট বিতে 2টা, পার্ট সিতে 1টা, টোটাল এখানেও 18 মার্কের ম্যাথ। 18 সালে পার্ট সিতে 2টা ম্যাথ আছে, 20 মার্কের ম্যাথ আছে। 19 সালে পার্ট সিতে 1টা, 20 সালে পার্ট বি এবং পার্ট সিতে একটা একটা, 21 সালে পার্ট বি পার্ট সিতে একটা একটা, 22 সালে পার্ট বিতে 1টা এবং পার্ট সিতে 2টা প্রশ্ন, অর্থাৎ 24 মার্কের ম্যাথ আছে। তো তোমরা পরীক্ষার্থী হচ্ছে 2023 সালে পরীক্ষার্থী। 2023 সালে এখান থেকে পার্ট বি এবং পার্ট সিতে একটা প্রশ্ন থাকবেই। যদি ভাগ্য ভালো থাকে তাহলে সেক্ষেত্রে পার্ট সিতে 2টা ম্যাথ পাইতে পারো। তাহলে এই চ্যাপ্টার আমাদের টার্গেট হচ্ছে 24 মার্কে টার্গেট করে, কমপক্ষে 14 পাবো, এবং যদি ভাগ্য ভালো থাকে তাহলে সেক্ষেত্রে আমরা 24 মার্ক পেতে পারি। অতএব এই চ্যাপ্টারকে আমাদের গুরুত্ব সবাইকে দিতে হবে। তো আজকে যেহেতু আমাদের এই চ্যাপ্টারের ফার্স্ট লেকচার, আমরা প্রথম ফরম্যাটটা আলোচনা করব এবং এই ফরম্যাটে কিছু অঙ্ক করব। তো শুরুতেই ফরম্যাট নাম্বার 1-এ করার জন্য আমরা কিছু বেসিক জিনিস নিয়ে আলোচনা করব। তো এই ফরম্যাটের মেন উদ্দেশ্য হচ্ছে রিটার্ন অন ইনভেস্টমেন্ট বের করা। তো রিটার্ন অন ইনভেস্টমেন্ট, যেটাকে ROI দ্বারা প্রকাশ করা হয়, যার অরিজিনাল সূত্র হচ্ছে মার্জিন ইনটু টার্নওভার। তাহলে ROI এর সূত্র হচ্ছে মার্জিন ইনটু টার্নওভার। এখন মার্জিন কীভাবে বের করব? মার্জিনের সূত্র হচ্ছে নিট অপারেটিং ইনকাম ডিভাইডেড বাই সেলস, ইনটু টার্নওভারের সূত্র কি? টার্নওভার সূত্র হচ্ছে সেলস ডিভাইডেড বাই অ্যাভারেজ অপারেটিং অ্যাসেটস। তাহলে একটু বলো তো দেখি, ROI এর অরিজিনাল সূত্র কি? মার্জিন ইনটু টার্নওভার। মার্জিনের সূত্র কি? নিট অপারেটিং ইনকাম ডিভাইডেড সেলস। সেলস। আর টার্নওভারের সূত্র? সেলস ডিভাইডেড এভারেজ অপারেটিং অ্যাসেট। ওকে, এবার আসেন, কথা হচ্ছে যদি আলাদাভাবে মার্জিন বের করতে বলে তাহলে সেই ক্ষেত্রে আমরা মার্জিনের সূত্র লিখব নিট অপারেটিং ইনকাম ডিভাইডেড বাই সেলস ইনটু দিব কি 100। মনে রাখবেন মার্জিনের পার্সেন্টেজটা, অ্যান্সারটা সবসময় কী হবে? পার্সেন্টেজ হবে। এর জন্য 100 দ্বারা কী করব? গুণ করব। তো মার্জিনের আরেকটা নাম আছে, সেটা কি? রিটার্ন অন সেলস। রিটার্ন অন সেলস যে কথা, আর মার্জিন একই কথা। এবারে টার্নওভার যদি আলাদাভাবে বের করতে বলে তাহলে সেক্ষেত্রে সূত্র হচ্ছে সেলস ডিভাইডেড বাই অ্যাভারেজ অপারেটিং অ্যাসেটস, এবং টার্নওভারের অ্যান্সারটা সবসময় দিব কি? টাইমস। অর্থাৎ যদি 3 হয় তাহলে 3 টাইমস, 4 হলে 4 টাইমস। টার্নওভারের আরেকটা নাম হচ্ছে টার্নওভার অফ ক্যাপিটাল। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে ROI সূত্র হচ্ছে মার্জিন ইনটু টার্নওভার। যদি আগে মার্জিন বের করতে বলে তাহলে মার্জিনের সূত্র লিখব, তারপরে টার্নওভারের সূত্র, এরপরে মার্জিন এবং টার্নওভার দুইটা কি করব? গুণ করব। অথবা আমরা ROI এর সরাসরি সূত্র লিখতে পারি নিট অপারেটিং ইনকাম ডিভাইডেড বাই সেলস ইনটু উপরের সেলস, নিচে অ্যাভারেজ অপারেটিং অ্যাসেটস। ঠিক আছে স্যার এবং ম্যাডামরা? জি ভাইয়া। অথবা আরেকভাবে লেখা যায়, সেটা হচ্ছে এই সূত্রকে যদি কাটাকাটি করা হয়, এই সেলস কাটা, তাহলে উপরে থাকবে নিট অপারেটিং ইনকাম ডিভাইডেড বাই অ্যাভারেজ অপারেটিং অ্যাসেটস। এটা লিখলেও হবে।
ঠিক আছে? তাহলে ROI সূত্র কিন্তু অনেকভাবে লেখা যায়, যেভাবে আপনার মনে চায় সেভাবে আপনি অ্যাপ্লাই করতে পারেন, তবে ওই মানগুলি প্রশ্নে কি করতে হবে, থাকতে হবে। তাহলে প্রথম তিনটা কাজ কি আমরা বুঝতে পারছি? জি ভাইয়া। ওকে, 4 নাম্বারটা আমরা শিখব হচ্ছে রিসিডুয়াল ইনকাম। এই রিসিডুয়াল ইনকামের সূত্রটা ভেরি ইম্পর্টেন্ট। রিসিডুয়াল ইনকামের সূত্র হচ্ছে নিট অপারেটিং ইনকাম মাইনাস অ্যাভারেজ অপারেটিং অ্যাসেট ইনটু রিকোয়ার্ড রেট অফ রিটার্ন। এই সূত্রটা যদি আমরা জানি তাহলে তোমার পরীক্ষার প্রশ্নে 5 থেকে 6 লাইন কম লিখতে পারবা। 5 থেকে 6 লাইন কমে তুমি রিসিডুয়াল ইনকামটা বের করতে পারবা। তো রিসিডুয়াল ইনকামের সূত্র আছে নিট অপারেটিং ইনকাম মাইনাস অ্যাভারেজ অপারেটিং অ্যাসেট ইনটু কি, রিকোয়ার্ড রেট অফ রিটার্ন। রিকোয়ার্ড রেট অফ রিটার্ন। এখন প্রশ্ন হচ্ছে নিট অপারেটিং ইনকাম যদি দেওয়া না থাকে তাহলে সেক্ষেত্রে নিট অপারেটিং ইনকামটা বের করার সূত্র হচ্ছে মিনিমাম রিকোয়ার্ড ইনকাম প্লাস হচ্ছে রিসিডুয়াল ইনকাম। অর্থাৎ মিনিমাম রিকোয়ার্ড ইনকামের সাথে রিসিডুয়াল ইনকাম যদি যোগ করি তাহলে সেক্ষেত্রে নিট অপারেটিং ইনকাম আমরা পাবো। অ্যাভারেজ অপারেটিং অ্যাসেট যদি দেওয়া না থাকে তাহলে সেক্ষেত্রে অ্যাভারেজ অপারেটিং অ্যাসেট বের করার সূত্র হচ্ছে অ্যাসেটের ওপেনিং ব্যালেন্স প্লাস এন্ডিং ব্যালেন্স দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ করব। তাহলে অ্যাভারেজ অপারেটিং অ্যাসেট বের করার সূত্রটা কি পাইলাম বলেন তো দেখি? ওপেনিং ব্যালেন্স প্লাস ক্লোজিং ব্যালেন্স ডিভাইডেড 2। এগুলা কিসের ব্যালেন্স? অবশ্যই অ্যাসেটের ব্যালেন্স, ঠিক আছে? জি ভাইয়া। ওকে, আর অপারেটিং ইনকাম যদি না থাকে তাহলে সেক্ষেত্রে বের করার সূত্র মিনিমাম রিকোয়ার্ডেড ইনকাম প্লাস রেসিডেন্সিয়াল রেসিডুয়াল ইনকাম। ইনকাম। ওকে, আর রেসিডুয়াল ইনকামে বের করার সূত্রটা হচ্ছে নিট অপারেটিং ইনকাম মাইনাস নিট অপারেটিং ইনকাম মাইনাস অ্যাভারেজ অপারেটিং অ্যাসেট ইনটু রিকোয়ার্ড রেট অফ রিটার্ন। রিকোয়ার্ড রেট অফ রিটার্ন। ওকে, ঠিক আছে, তাহলে আমরা এখানে টোটাল 6টা সূত্র দেখলাম। এই 6টা সূত্র পারলেই আমরা ফরম্যাট একটা কভার করতে পারবো। তো আসেন শুরুতেই আমরা বেসিক কোশ্চেন 1, এটা আমরা কমার্স পাবলিকেশন বইতে নিছি। প্রশ্নটা বলা আছে দ্য ফলোইং ডেট আর রিলেটেড টু দ্য যমুনা লিমিটেড ইন 2019। এখানে অ্যাভারেজ অপারেটিং অ্যাসেটের মান দিয়ে আছে 15 লক্ষ টাকা, সেলস দিয়ে আছে 20 লাখ টাকা এবং নিট অপারেটিং ইনকাম দিয়ে আছে 1,20,000। বের করতে বলছে প্রথমে মার্জিন, এরপর টার্নওভার, দেন ROI। যেহেতু ROIটা শেষে বলছে এর জন্য মার্জিনের সাথে টার্নওভার গুণ করলে আমাদের ROIটা বের করতে পারবো। তাহলে প্রথমে মার্জিন বের করতে হবে। তাহলে আমরা লিখছি উই নো দ্যাট মার্জিনের সূত্র নিট অপারেটিং ইনকাম ডিভাইডেড সেলস ইন্টু 100। ইনকামের মান ছিল 1,20,000, সেলসের মান ছিল 20 লাখ, ইন্টু 100 ক্যালকুলেশন করলে আমরা 6% পাবো। বুঝতে পারছি মার্জিনটা? জি ভাইয়া। টার্নওভারের সূত্র উই নো দ্যাট টার্নওভারের সূত্র জানি সেলস ডিভাইডেড বাই অ্যাভারেজ অপারেটিং অ্যাসেট। তাহলে সেলসের মান ছিল 20 লাখ, অ্যাভারেজ অপারেটিং অ্যাসেট ছিল 15 লাখ, ভাগ করলে মান পাবো 1.33। আর টার্নওভার যেহেতু এই জন্য অ্যান্সারটা কী হবে বলো দেখি, টাইমস হবে। টাইমস। আর ROI সূত্র যেহেতু মার্জিন টার্নওভার জানি এর জন্য সরাসরি সূত্র হলো কি মার্জিন ইন্টু, টার্নওভার। তার মানে এই 6-এর সাথে 1.3 গুণ করলে হয়ে যাবে। তাহলে কাছে মার্জিন ইন্টু টার্নওভার, তাহলে 6 ইন্টু 1.33 গুণ করলে 7.98। 1 নম্বর অঙ্কটা কি বুঝতে পারছি? জি ভাইয়া। তাহলে 1 নম্বর অঙ্কের মতো 3-4টা অঙ্ক দিয়ে আছে, অঙ্কগুলি আমি আপনাদের বাসায় কাজ দিব, ঠিক আছে? আমরা আরও কয়েকটা অঙ্ক করে নিই। বেসিক কোশ্চেন একটা কি সবাই ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, ঠিক আছে, এবার বেসিক কোশ্চেন 2 নাম্বারটুকু, যেটা 2014 সালে MBA পার্ট বি এর 8 নম্বর অঙ্কটা ছিল 2014 সালে। বলছে টয়োটা কর্পোরেশন অফ জাপান হ্যাজ 2 রিজিওনাল ডিভিশন উইথ হেডকোয়ার্টার ইন ওসাকা অ্যান্ড ইয়োকোহামা। সিলেক্টেড ডেটা অন দ্য 2 ডিভিশন ফলো। এখানে 2টা ডিভিশন আছে, একটা ওসাকার ডিভিশন আছে আর একটা ইয়োকোহামার ডিভিশন দিয়ে আছে। উভয় ডিভিশনের ক্ষেত্রে আমাদের সেল দিয়ে আছে 30 লাখ টাকা, এখানে আছে 90 লাখ টাকা। নিট অপারেটিং ইনকাম দিয়ে আছে 2,10,000, 7,20,000, আর অ্যাসেট দিয়ে আছে 10 লাখ টাকা এবং 40 লাখ টাকা। তার মানে উভয় ডিপার্টমেন্টের জন্য বা উভয় ডিভিশনের জন্য আমাদের 3টা করে মান দিয়ে আছে। এখন বের করতে বলছে রিকোয়ার্ড ফর ইচ ডিভিশন, অর্থাৎ এই 2টা ডিভিশনের জন্য কম্পিউট দ্য ROI ইন দ্য টার্ম অফ দ্য মার্জিন অ্যান্ড কি টার্নওভার। অর্থাৎ মার্জিন এবং টার্নওভার বের করে আপনাকে কি বের করতে হবে? ROL। ROI মানে রিটার্ন অন ইনভেস্টমেন্ট বের করতে হবে।
তাহলে এই ক্ষেত্রে আপনি কাজ করতে পারেন, প্রথমে মার্জিন বের করবেন এটার জন্য, এরপর টার্নওভার বের করবেন এটার জন্য, এরপরে আরওআই সূত্র লিখবেন মার্জিন ইনটু টার্নওভার। ঠিক আছে, কথা জি বুঝতে ভাইয়া। পারছি? এটা যদি করেন তাহলে বড় হবে, আর যদি সরাসরি আরওআই সূত্র লেখেন তাহলে ছোট হবে। তো আমরা এখানে সরাসরি আরওআই সূত্র লিখছি। আরওআই সূত্র কি? নিট অপারেটিং ইনকাম ডিভাইডেড সেলস ইনটু 100, সরি নিট অপারেটিং ইনকাম ডিভাইডেড সেলস ইনটু উপরে সেলস নিচে অ্যাভারেজ অপারেটিং অ্যাসেট ইনটু দিতে হবে 100। এখন ফর ওসাকা, এখানে আগে ছিল ঢাকা ডিভিশন, আমরা এখানে দিছি, এখানে আপনারা দিবেন ওসাকা, আর দ্বিতীয়টা দিবেন ইয়োকোহামা। তাহলে ওসাকার জন্য আমাদের নিট অপারেটিং ইনকাম ছিল 2,10,00,000, সেলস ছিল 30 লাখ, সেলস উপরে সেলস 30 লাখ, নিচে নিট অপারেটিং অ্যাসেট ছিল 10 লাখ। তাহলে এই 30 লাখ এই 30 লাখ কাটা, তাহলে 2,10,000 এই 10 লাখ দ্বারা ভাগ করে 100 দ্বারা যদি গুণ করি তাহলে মান পাবো 21%। বুঝতে পারছি? জি ভাইয়া। এবার দ্বিতীয়টার ক্ষেত্রে সেলসের মান ছিল 7,20,000, সরি নিট অপারেটিং ইনকাম ছিল 7,20,000, সেলস ছিল 90 লাখ, উপরে সেলস 90 লাখ, নিচে অ্যাভারেজ অপারেটিং অ্যাসেট 40 লাখ। এই 90 লাখ এই 90 লাখ কাটা 7,20,000 40 লাখ দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করে মান পাবো 18%। বুঝতে পারছেন কথা? জি এভাবে করলেও হবে, আবার যদি কর না আমি প্রথমে মার্জিন বের করব প্রথমটার জন্য, দ্বিতীয়টার জন্য, এরপর টার্নওভার বের করব প্রথমটার জন্য, দ্বিতীয়টার জন্য, তারপরে আরওআই বের করব, একই রেজাল্ট হবে। হ্যাঁ, যেহেতু এটা 4 মার্কের প্রশ্ন, অতএব এত বারবার ঘুরিয়ে অঙ্ক না করা থেকে সরাসরি সূত্রে অ্যাপ্লাই করব। 4 মার্কের প্রশ্নের জন্য এত বড় করার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে? জি এবার 2 নাম্বার রিকোয়ারমেন্টে বলছে কম্পিউট দ্য রিসিডুয়াল ইনকাম ফর ইচ ডিভিশন অফ মিনিমাম রিকোয়ার রেট অফ রিটার্ন অফ বথ ডিভিশন ইজ কত পার্সেন্ট? 15%। অর্থাৎ মিনিমাম রিকোয়ার রেট অফ রিটার্নের পার্সেন্ট দিয়ে আছে কত পার্সেন্ট? 15%। 15%। অ্যান্ড রিসিডুয়াল ইনকামের সূত্র আমরা জানি নিট অপারেটিং ইনকাম মাইনাস অ্যাভারেজ অপারেটিং অ্যাসেট ইনটু রিকোয়ার্ড রেট অফ রিটার্ন। তাহলে আমরা এখানে সূত্র লিখছি নিট অপারেটিং ইনকাম মাইনাস মিনিমাম রিকোয়ার্ড ইনকাম। এই মিনিমাম রিকোয়ার্ড ইনকাম মানে হচ্ছে অ্যাভারেজ অপারেটিং অ্যাসেট ইনটু রিকোয়ার্ড রেট অফ রিটার্ন। তাহলে প্রথম ওসাকার জন্য আমরা লিখব, ওসাকার জন্য অপারেটিং ইনকাম দিয়ে আছে 2,10,00,000 মাইনাস অ্যাভারেজ অপারেটিং অ্যাসেট দিয়ে আছে 10 লাখ টাকা। এই 10 লাখ টাকা রিকোয়ার্ড কত পার্সেন্ট? রিকোয়ার্ড রেট অফ রিটার্ন 15%। তাহলে 2,10,00,000 10 লাখ টাকার 15% 1.5 লাখ টাকা, আর 2,10,000 থেকে 1.5 লাখ টাকা বাদ দিলে 60,000 টাকা। তাহলে পর দ্বিতীয়টার জন্য আমাদের নিট অপারেটিং ইনকাম ছিল 7,20,00,000, অ্যাভারেজ অপারেটিং অ্যাসেট 40 লাখ, 40 লাখ টাকার 15%। তাহলে 7,20,00,000 40 লাখ টাকার 15% 6 লাখ টাকা, দুইটা বিয়োগ ফল 1,20,000। বোঝা গেছে? জি ভাইয়া। তাহলে পারবো? জি ভাইয়া। সত্যি সত্যি পারবেন? জি ওকে পারবো ভাইয়া। ওকে, যেহেতু কথা দুজন বলতেছেন তাহলে একটু কি বলে এক্সারসাইজ চলে যাই। তো এক্সারসাইজ 1 নাম্বারটা 2020 সালে পার্ট বি এর 8 নাম্বার প্রশ্ন আসছিল। এখানে সেলস দিয়ে আছে, ইনকাম দিয়ে আছে, অ্যাভারেজ অপারেটিং অ্যাসেট দিয়ে আছে। প্রথমে বের করতে বলছে মার্জিন, এরপরে টার্নওভার, দেন আরওআই। তাহলে প্রথমে মার্জিন বের করে, মার্জিনের সূত্র কি? নিট অপারেটিং ইনকাম ডিভাইডেড সেলস। টার্নওভারের সূত্র সেলস ডিভাইডেড এভারেজ ডিভাইডেড ইনভেন্টরি। ইনভেন্টরি অ্যাসেট। অ্যাভারেজ অপারেটিং অ্যাসেটস, আর টার্নওভার সূত্র কি? মার্জিন ইনটু টার্নওভার। পারবো? জি ভাইয়া। দুই নম্বর বলছে রিকোয়ার রেট অফ রিটার্ন যদি কত পার্সেন্ট হয়? 25% হয়। 25%। রিসিডুয়াল ইনকাম বের করতে বলছে। তো রিসিডুয়াল ইনকাম বের করার সূত্র কি? নিট অপারেটিং ইনকাম দিয়ে আছে কত নিট টাকা? অপারেটিং ইনকাম 30,000 টাকা। মাইনাস এভারেজ অপারেটিং অ্যাসেট ইনটু রিকোয়ার্ড রেট অফ অ্যাভারেজ রিটার্ন। অপারেটিং অ্যাসেট 1 লাখ, রিকোয়ার রেট অফ রিটার্ন কত পার্সেন্ট? 25%। তাহলে 1 লাখ টাকার 25%, 25 30 থেকে 25 বাদ দিলে কত থাকে? 5,000 টাকা। বুঝতে পারছি? জি ভাইয়া। এবার 2 নম্বর অঙ্কটা দেখেন, সেলস দিয়ে আছে ইনভেস্টেড ক্যাপিটাল 5 লাখ টাকা দিয়ে আছে। ইনভেস্টেড ক্যাপিটাল মানে হচ্ছে অ্যাভারেজ অপারেটিং অ্যাসেট। নিট ইনকাম মানে হচ্ছে নিট অপারেটিং ইনকাম। ক্লিয়ার? জি ভাইয়া। আর 3টা বের করতে প্রথম বলছে টার্নওভার অফ ক্যাপিটাল। টার্নওভার অফ ক্যাপিটাল যে কথা, টার্নওভার কি? একই কথা। রিটার্ন অন সেলস যে কথা, মার্জিন কি? একই কথা। রিটার্ন অন ইনভেস্টমেন্ট মানে আরওআই। তাহলে প্রথমে টার্নওভার বের করতে হবে, এরপরে মার্জিন বের করতে, দেন আরওআই বের করতে পারবেন। পারবো? পারবো ভাইয়া। এটা 2017 সালে পার্ট বি এর 8 নাম্বার প্রশ্ন। এবার 3 নাম্বার প্রশ্নটা, এটা 2017 সালে পার্ট বি এর 9, 2022 সালে পার্ট বি এর 9 নাম্বার অঙ্কটা।
এই অঙ্কটা হলো প্রবলেম 2, একটা চট্টগ্রামের জন্য একটা কি জন্য খুলনার জন্য দিয়ে আছে। সেল দিয়ে আছে যার যারটা, নিট অপারেটিং যার যারটা, অ্যাসেটও দিয়ে আছে যার যারটা। প্রত্যেকটা ডিভিশনের জন্য আর ওয়াই বের করতে বলছে, মার্জিন এবং টার্নওভার বের করে। যেহেতু এটা পার্ট বি এর জন্য, এর জন্য আলাদা মার্জিন আলাদা টার্নওভার দুইটা বের করে তারপর আর ওয়াই বের করা দরকার নাই, সরাসরি আর ওয়াই এর সেই বড় সূত্রটা লাগবা। ঠিক আছে, এরপর লাগবে ফর চট্টগ্রাম, এরপর ফর কি খুলনা। ঠিক আছে, জি ভাইয়া। বেসিক আচ্ছা কোশ্চেন ভাই। দুইয়ের মতো। 2 নম্বর অঙ্ক রেসিডুয়াল ইনকাম বের করতে বলছে। তো রেসিডুয়াল ইনকামটা সুন্দর করে বের করব। নিট অপারেটিং ইনকাম মাইনাস অ্যাভারেজ অপারেটিং অ্যাসেট ইনটু রিকোয়ার্ড রেট অফ রিটার্ন। রিকোয়ার্ড রেট অফ রিটার্ন পার্সেন্ট কত পার্সেন্ট? 12%। পারবো 3 নাম্বারটা? পারবো ভাইয়া। এবার 4 নাম্বার প্রশ্নটা দেখেন। 2016 সালে পার্ট সি এর 17 নাম্বার, 2021 সালে পার্ট সি এর 15 নাম্বার প্রশ্নটা। এখন এই যে চ্যাপ্টারটা করতেছি, এই যে ফরম্যাটটা করতেছি, এই ফরম্যাটটা মূলত হচ্ছে আমরা অ্যাডভান্স অ্যাকাউন্টিং 1 এ পড়ছিলাম। ঠিক আছে, অ্যাডভান্স অ্যাকাউন্টিং 1 এর সাথে এই ফরম্যাটটা আমরা করছিলাম। তো প্রবলেম 4 নম্বরে বলছে যে সিলেক্টেড সেলস অ্যান্ড অপারেটিং ডেটা ফর এ 3 ডিভিশন আর গিভেন বেলো। এখানে 3টা ডিভিশন দিয়ে আছে, প্রত্যেকটা ডিভিশনের সেল দিয়ে আছে, অ্যাভারেজ অপারেটিং অ্যাসেট দিয়ে আছে, নিট অপারেটিং ইনকাম দিয়ে আছে এবং নর্মাল রেট অফ রিটার্ন দিয়ে আছে। এটা কিন্তু নর্মাল রেট অফ রিটার্ন। তাহলে প্রত্যেকটা ডিভিশনে আমাদের যে মান লাগবে প্রত্যেকটা মানে আমাদের প্রশ্নে কি দেওয়া আছে। এখন আপনাকে প্রশ্ন করছে 1 নম্বরে কম্পিউট দ্য আর ওয়াই ফর ইচ ডিভিশন ইউজিং মার্জিন অ্যান্ড কি টার্নওভার। তাহলে আপনাকে আর ওয়াইটা বের করতে হবে। তাহলে আর ওয়াই সেই বড় সূত্রটা অ্যাপ্লাই করে ডিভিশন এ, ডিভিশন বি, ডিভিশন সি এর জন্য বের করে পাবো না? পারবো ভাই। পারবো তো? হ্যাঁ ভাই, দিলেই তো হয়ে যাবে। বি নাম্বারটা রেসিডুয়াল ইনকাম বের করতে বলছে। রেসিডুয়াল ইনকামে বের করার সূত্র নিট অপারেটিং ইনকাম মাইনাস অ্যাভারেজ অপারেটিং অ্যাসেট ইনটু রিকোয়ার্ড রেট অফ রিটার্ন। এই রিকোয়ার্ড রেট অফ রিটার্নটা আমাদের দিয়ে আছে এর জন্য 14। তার মানে 3000-এর 14%, 7000-এর 10%, 5000-এর 16%। ঠিক আছে, জি ভাইয়া। তাহলে এ এবং বি আমি পড়াবো না, আমি সরাসরি চলে যাব সিতে। সি নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট, এটা আমরা সবাই একটু ভালো করে খেয়াল করব। এই অঙ্ক করানোর মেন উদ্দেশ্য হলো সি নাম্বার রিকোয়ারমেন্টটা করার জন্য। অ্যান্ড সি নাম্বার রিকোয়ারমেন্ট বলছে অ্যাজিউম দ্যাট ইচ ডিভিশন ইজ প্রেজেন্টেড উইথ অন ইনভেস্টমেন্ট অপরচুনিটি দ্যাট উড ইল্ড এ 15% রেট অফ রিটার্ন। বলছে তোমার যদি একটা বিনিয়োগের সুযোগ হয় যেখান থেকে আয়ের হার কত পার্সেন্ট? 15%। 15%। তাহলে এই ক্ষেত্রে তোমাকে দুইটা কন্ডিশন দিছে। এক বলছে ইফ প্রিফারেন্স ইজ বিং মেজার বাই আর ওয়াই। তোমাকে প্রথমটা করছে যে আর ওয়াই এর সাথে তোমাকে কম্পেয়ার করতে হবে হুইচ ডিভিশন অর ডিভিশন উইল প্রবাবিলি অ্যাকসেপ্ট দ্য অপরচুনিটি, রিজেক্ট হোয়াই। বলছে যদি অ্যাকসেপ্ট করো তাহলে কেন, যদি রিজেক্ট করো তাহলে কেন, ব্যাখ্যা দিয়ে লাগবো। তাহলে যখন আমাদের এটা করতে হবে, কম্পেয়ার করতে হবে কার সাথে? আর ওয়াইয়ের সাথে কম্পেয়ার করতে হবে। তাহলে আর ওয়াইটা তো আমরা 1 নম্বর রিকোয়ারমেন্টে বের করবো, যেটা মান পাইছি এর জন্য 20, বি এর জন্য 8 এবং সি এর জন্য কত 16%। 16। তাহলে এটা আর ওয়াই, আর আমাদের প্রশ্নে নর্মাল রেট অফ রিটার্ন ছিল এবং কি ইনভেস্টমেন্ট অপরচুনিটি ছিল। 1 নম্বর প্রশ্নটা যা 2 নম্বর প্রশ্নটা একই, শুধুমাত্র 1 নম্বর প্রশ্নে কম্পেয়ার করতে বলছে আর ওয়াইয়ের সাথে, আর 2 নম্বর প্রশ্নে কম্পেয়ার করতে বলছে নর্মাল রেট অফ রিটার্ন, যেটা আমাদের মান ছিল 14, 10 এবং কত 16%। তাহলে এই দুইটা রিকোয়ারমেন্টই আমরা করব। এই যে আমাদের ইনভেস্টমেন্ট অপরচুনিটি ইল্ডের যে পার্সেন্ট দিয়ে আছে 15%, এই 15%-এর সাথে কি করে কম্পেয়ার করে দেখব যে আমাদের নর্মালি যে আয় হয় আর আমাদের প্রশ্নে যে আয় দিয়ে আছে এই দুইটা আয়ের মধ্যে কোনটা বড়, যেটা বড় সেই অনুযায়ী আমাদের কি করতে হবে, কমেন্ট করতে হবে। তো আসেন তাহলে আমরা কমেন্ট একটু দেখাই। এই যে 1 নম্বর লিখছি, এটা সমাধানটা করে দিচ্ছি, আমি বুঝে দিতেছি। ইফ প্রিফারেন্স ইজ বিং বাই মেজার বাই কি আর ওয়াই, যদি আর ওয়াইয়ের সাথে কম্পেয়ার করা হয় তাহলে লিখছি পার্টিকুলার ডিভিশন এ, ডিভিশন বি, ডিভিশন সি। আর ওয়াইয়ের মানগুলি আমরা বের করছিলাম, প্রথমটা 20%, এরপরে 8%, এরপরে কত পার্সেন্ট 16%। আর রেট অফ ইনভেস্টমেন্ট অপরচুনিটি, অর্থাৎ যদি আমরা বিনিয়োগ করি তাহলে সেক্ষেত্রে আমাদের কত পার্সেন্ট আয় হবে বলো তো দেখি? 15%। কত পার্সেন্ট বলো দেখি? 15%। এই 15% কিন্তু 3টা ডিভিশনের জন্য সেম। এর জন্য এখানে 15%, এখানে 15%, এখানে 15%। এখন আপনি অ্যাকসেপ্ট করবেন নাকি রিজেক্ট করবেন, এটা একটু ভালো করে খেয়াল করে দেখেন। নর্মালি আপনি আয় করেন 20%, কিন্তু একটা আপনাকে সুযোগ দিয়ে সেখানে আপনার আয় হার হচ্ছে 15%, তাহলে আপনি কি এটা কি অ্যাকসেপ্ট করবেন না রিজেক্ট করবেন? আপনি নর্মালি আয় করেন 20 টাকা, কিন্তু আপনাকে একটা সুযোগ দিয়ে সেখানে 15 টাকা আয় করবেন, তাহলে আপনি 20 টাকা বাদে কি 15 টাকা নেবেন?
না ভাইয়া তাহলে রিজেক্ট এটা করব। রিজেক্ট। এরপরে বি নাম্বারে নর্মালি আপনি আয় করেন 8 টাকা, আরেকটা যে সুযোগ আছে সেখানে আপনি পাবেন 15 টাকা, তাহলে এটা কি অ্যাকসেপ্ট করবেন রিজেক্ট করবেন? অ্যাকসেপ্ট। এই যে আফসানা ও বিরক্ত করতেছে, ও কথা বলে না, আনমিউট হয়েছে। সি ডিভিশনে নর্মালি আয় করেন 16 টাকা, আর যে সুযোগের মধ্যে তোমার আয় হবে 15%, তাহলে সেক্ষেত্রে আপনি এটা কি অ্যাকসেপ্ট করেন রিজেক্ট করবেন? রিজেক্ট করব। নর্মাল আয় করেন 100 টাকা 16 টাকা, আর যে সুযোগ যে সেখানে আপনি আয় করবেন 100 টাকায় 15 টাকা, তাহলে আপনার আয় তো কমে যাবে। এক্ষেত্রে কি আপনি অ্যাকসেপ্ট করবেন রিজেক্ট করবেন? রিজেক্ট। রিজেক্ট করে দেবেন। তাহলে ডিভিশন এ এবং ডিভিশন সি এই দুইটা রিজেক্ট, আর ডিভিশন বিটা কি অ্যাকসেপ্ট। তাহলে 1 নাম্বার রিকোয়ারমেন্টটা কি আমরা বুঝতে পারছি? জি ভাইয়া। ওকে, আর বি নাম্বারটা একই, শুধু আর ওয়াই সাথে আর ওয়াই পরিবর্তে কার সাথে কম্পেয়ার করতে বলছে বলো দেখি? নরমাল রেট অফ রিটার্ন। যেটা আমাদের প্রশ্ন ছিল 14, 10 এবং কত 16%। তাহলে এই সেম শক, শুধু এই আর ওয়াই পরিবর্তে নিলাম নর্মাল রেট অফ রিটার্ন। প্রশ্ন ছিল 14, 10 এবং 16, আর রেট অফ ইনভেস্টমেন্ট অপরচুনিটি আগেও যা এখনও কি তাই। এখন আসেন, আপনি নর্মালি আয় করেন 14 টাকা, কিন্তু আপনাকে যে সুযোগ দিয়ে সেখানে আপনি আয় করবেন 15 টাকা, আপনি কি অ্যাকসেপ্ট করবেন না রিজেক্ট করবেন? অ্যাকসেপ্ট। অ্যাকসেপ্ট। নর্মালি 10 টাকা আয় করেন, কিন্তু আপনাকে যেটা দিছে সেখানে আপনি 15 টাকা আয় করতে পারবেন, অ্যাকসেপ্ট না রিজেক্ট? অ্যাকসেপ্ট। অ্যাকসেপ্ট। 16 টাকার পরিবর্তে আপনি কি 15 টাকা আয় করবেন? না ভাইয়া রিজেক্ট। তাহলে এটা রিজেক্ট। বুঝতে পারছেন কথা? জি ভাইয়া। তাহলে এই যে রিকোয়ারমেন্ট 3 নম্বরে যে দুইটা কমেন্ট করলাম, এই দুইটা কমেন্ট কি আপনারা বুঝতে পারছেন? জি ভাইয়া বুঝতে এটা পারছি। কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কমেন্ট, হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ একটা। এখন এই 4 নাম্বার অঙ্কের হুবহুব অঙ্কটা হচ্ছে প্রবলেম 5 নাম্বার। এটা কমার্স পাবলিকেশনের বইয়ের সি এর 24 নম্বর প্রশ্নটা, অর্থাৎ পার্ট সি এর 24 নম্বর প্রশ্ন। এখানেও সেম সব কিছুই আগের মতো, শুধুমাত্র শূন্যগুলি বাড়াই দিছে। এখানেও সেই একই আর ওয়াই রেসিডুয়াল ইনকাম, আর আগেও 15% ছিল, এখনও 15%। প্রথমটা আর ওয়াই এর সাথে কম্পেয়ার করতে বলছে, দ্বিতীয়টা পরিবর্তনটা হচ্ছে আগে আমাদের এখানে ছিল নর্মাল রেট অফ রিটার্নের সাথে, তাই না? কিন্তু এখানে 2 নাম্বারটা বল করতে বলছে, কার সাথে মেজার করতে বলছে? রেসিডুয়াল ইনকামের সাথে করতে হবে। ঠিক আছে, কার সাথে বলো দেখি? রেসিডুয়াল কি ইনকাম। তাহলে এই সি এর প্রথমটা তো আগেরটাই নাকি, এটা কি আর নতুন করে বানাইতে হবে? না ভাইয়া। তো আমি শুধুমাত্র বি নাম্বারটা দেখাই, ঠিক আছে? দেখান। ওকে, তাহলে বি নাম্বারটা বলছে রেসিডুয়াল ইনকামের সাথে কম্পেয়ার করতে। তো রেসিডুয়াল ইনকামটা আমরা বি নাম্বার ইকোনমিতে বের করছি, যেটা মান ছিল প্রথমটা 1,80,000, দ্বিতীয়টা মাইনাস 1,40,000, তৃতীয়টা কি নীল। তাহলে এটার জন্য লিখছি ইফ প্রিফারেন্স ইজ বিং মেজার বাই রেসিডুয়াল ইনকাম পার্টিকুলার ডিভিশন এ, ডিভিশন বি, ডিভিশন সি। রেসিডুয়াল ইনকাম 1,80,000, এরপরে মাইনাস 1,40,000, তারপরে কি নীল। তাহলে দেখেন ডিভিশন এতে পজিটিভ 1,80,000, তাহলে অবশ্যই এটা অ্যাকসেপ্ট করবো। ডিভিশন বিতে এটা নেগেটিভ 1,40,000, তাহলে এটা অ্যাকসেপ্ট করবো? এটা অ্যাকসেপ্ট করলে তো আমাদের লস হয়ে যাবে, তাহলে এটা কি রিজেক্ট। আর সি নাম্বার তো পুরোটাই নীল, লাভও নাই লসও নাই, তার মানে এটাও কি রিজেক্ট। রিজেক্ট। বুঝতে পারছি? জি ভাইয়া। তাহলে আমরা এখানে কমেন্ট করলাম 3টা জিনিসের সাথে, আর ও আই, নর্মাল রেট অফ রিটার্ন। আর ও আই এবং নর্মাল রেট অফ রিটার্ন উভয় ক্ষেত্রে দেখবেন ইনভেস্টমেন্ট অপরচুনিটি যেটা দেওয়া থাকবে এর থেকে যদি আর ও আই যদি বড় হয় তাহলে আপনি অ্যাকসেপ্ট করবেন, কম হলে কি করবেন? রিজেক্ট করবেন। রিজেক্ট। আর রেসিডুয়াল ইনকামের সাথে যখন কম্পেয়ার করবেন তখন দেখবেন রেসিডুয়াল ইনকাম পজিটিভ না নেগেটিভ। যদি পজিটিভ হয় তাহলে অ্যাকসেপ্ট, নেগেটিভ হলে কি রিজেক্ট। রিজেক্ট। নেগেটিভ আর জিরো একই জিনিস। তাহলে 4 নাম্বার রিকোয়ারমেন্ট, 4 নাম্বার 5 নাম্বার অঙ্কটা কি পারবো? পারবো ভাইয়া। ওকে, এবার 6 নাম্বার প্রশ্নটা দেখেন। এখন 6 নাম্বার প্রশ্নটা কিছু তথ্য আমাদের দিয়ে আছে, আর কিছু তথ্য আমাদের কি করতে হবে? বের করতে হবে। এটা 2021 সালে MBA পার্ট বি এর 9 নাম্বার প্রশ্ন আসছিল। প্রশ্ন বলছে ফাইন্ড আউট দ্য মিসিং ডেটা ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন। তাহলে এখানে মিসিং আছে কি কি? সেলস মিসিং আছে, অ্যাভারেজ অপারেটিং অ্যাসেট মিসিং আছে, আর কি আছে বলো দেখি? টার্নওভারটা কি আছে? মিসিং আছে। তাহলে এখানে আমরা বের করব কি কি দিয়ে আছে? নেট অপারেটিং ইনকাম, মার্জিন দিয়ে আছে, ROI দিয়ে আছে। এখন প্রশ্ন হচ্ছে আমাদের সর্বপ্রথম বের করতে হবে কি? সেলস বের করতে হবে। এখন বলেন যদি কি আমরা যে মার্জিন এবং টার্নওভার যে সূত্র অ্যাপ্লাই করেছিলাম সেখানে
আমাদের মার্জিনের মান দিয়ে আছে না? বলেন তো দেখি মার্জিনের সূত্র কি ছিল? Net operating income divided sales. Profit by sales. নেট অপারেটিং ইনকাম ডিভাইডেড কি Sales. সেলস। Sales. তাহলে দেখেন নেট অপারেটিং ইনকাম আমাদের প্রশ্নে 2 লাখ টাকা দিয়ে আছে, এই মার্জিনও আমাদের দিয়ে আছে কত পার্সেন্ট? 10%। নাই সেলস, 10%. তাহলে সেলস কি বের করে পাবো না? পারবো। তাহলে মার্জিনের মান হচ্ছে 10% মানে 0.10। অপারেটিং ইনকাম আমাদের দিয়ে আছে 2 লাখ টাকা, আর সেলসে এখন আমরা যদি আরই গুণ করি তাহলে এটা এই সেলসের সাথে গুণ নাকি একসাথে যদি লিখি তাহলে সেলসের সাথে যদি গুণ তাহলে ওর সাথে ভাগ হয়ে যাবে, তাহলে 2 লাখ ভাগ কত? 0.10। Point. তাহলে 2 লাখে 0.10 ধরে ভাগ করলে 20 লাখ টাকা বের হবে। বুঝতে পারছি? জি ভাইয়া। এবারে অ্যাভারেজ অপারেটিং অ্যাসেট, এই অ্যাভারেজ অপারেটিং অ্যাসেটটা আমাদের বের করতে হবে। অ্যান্ড অ্যাভারেজ অপারেটিং অ্যাসেটটা কি মার্জিনের সাথে আছে নাকি টার্নওভারের সাথে আছে? বলো দেখি অ্যাভারেজ অপারেটিং টার্নওভারের সাথে। অ্যাসেটটা কার সাথে আছে? টার্নওভার। হ্যাঁ, টার্নওভারের মান যদি দেওয়া থাকো তাহলে আমরা সরাসরি বের করতে হয়, টার্নওভার মান তো নাই, ঠিক আছে না? জি কিন্তু ভাইয়া। আমাদের আরওআই দিয়ে আছে, তাহলে আরওআই সূত্রটা অ্যাপ্লাই করে টার্নওভার বের করি। তাহলে আরওআই এর সূত্রটা কি বলো দেখি? Net operating income divided sales into sales divided average operating income. ওকে, তাহলে নেট অপারেটিং ইনকাম ডিভাইডেড বাই সেলস ইনটু সেলস ডিভাইডেড বাই অ্যাভারেজ Average. অপারেটিং কি অ্যাসেটস। Asset. তাহলে এই সূত্র ফালিয়া হবে আবার মার্জিন টার্নওভার দিয়ে অ্যাপ্লাই। তাহলে এখানে যেটা বলছে এটা দিয়ে করে দিই। তাহলে আর ওয়াই মান ছিল 20, তাহলে 0.20। অপারেটিং ইনকামের মান ছিল 2 লাখ টাকা, সেলসের মান ছিল না, এখন বের করলাম কত? 20 লাখ নাকি? হ্যাঁ ভাইয়া। 0 বুঝে নিয়েন, উপরেও 20 লাখ, 0 বুঝে নিয়েন। হ্যাঁ, এখানে 20 লাখ টাকা আর নিচে অ্যাভারেজ অপারেটিং অ্যাসেট আমরা বের করব। এই 20 লাখ কি কাটা, ঠিক আছে? তাহলে আমাদের মানটা অরিজিনাল হলো 0.20 সমান সমান উপর হচ্ছে 2 লাখ টাকা আর নিচে কি অ্যাভারেজ অপারেটিং Asset. অ্যাসেট। এখন যদি আমরা আর গুণ করি তাহলে অ্যাভারেজ অপারেটিং অ্যাসেট সমান সমান 2 লাখ ভাগ কত? 0.20। 0.20. দেন তো 2 লাখে 0.20 দ্বারা ভাগ করেন কত হয়? দশ লাখ। এই যে 10 লাখ টাকা অ্যান্সার। বুঝতে পারছেন? জি ভাইয়া। এরপর আমাদের বের করতে হবে টার্নওভার। তাহলে টার্নওভার সূত্র কি? আমরা কি জানি টার্নওভার সূত্রটা? Sales divided average operating asset. তাহলে সেলস হলো 20 লাখ টাকা, এভারেজ অপারেটিং অ্যাসেট এইমাত্র বের করলাম 10 লাখ। তাহলে 20 লাখকে 10 লাখ ভাগ করলে কত হবে? 2 টাইমস। বুঝতে পারছেন? জি ভাইয়া। তাহলে যে কোনো অঙ্কই করি আমাদের ওই 3টা সূত্রের মাধ্যমে আমরা যে কোনো অঙ্ক করতে পারবো। এখন এই রিলেটেড অঙ্ক আমাদের কয়েকটা দিয়ে আছে, এগুলো আপনাদের বাসায় কাজ দেব। এই 6 নম্বর অঙ্কের মতো আমাদের অঙ্ক দিয়ে আছে, দেখেন এই যে 8 নম্বর অঙ্কটা দেখছেন, এই যে সব মানগুলি যেগুলো মিসিং আছে, মিসিং মানগুলো আমরা সুন্দর করে কি করব? বের করব, ঠিক আছে? 8 নম্বর অঙ্ক আছে, 9 নম্বর অঙ্ক আছে। 8 নম্বর অঙ্কটা কমার্স পাবলিকেশন বইয়ের সি এর 61 নম্বর প্রশ্ন, 9 নম্বর প্রশ্নটা সি এর 28 নম্বর প্রশ্ন। এটা হুবহুব একই জিনিস, তাহলে 8, 9 এগুলো আপনারা করে নেবেন, ঠিক আছে? এখন আমাদের বাকি আছে 7 নম্বর অঙ্কটা। 7 নম্বর অঙ্কটা এটা কমার্স পাবলিকেশন বইয়ের 33 নম্বর প্রশ্নটা। এটা নিয়ে আমি একটু কথা বলে দেই, এটা আপনারা নিজেরা পারবেন। নিচে আমাদের কি কি বলছে আমরা একটু দেখাই। বলছে কম্পিউট দ্য কোম্পানি মার্জিন, টার্নওভার অ্যান্ড রিটার্ন অন ইনভেস্টমেন্ট। তাহলে প্রথমে মার্জিন বের করতে হবে, এরপর টার্নওভার বের করতে হবে, দেন কি করতে হবে? আরওআই বের করতে হবে। অ্যান্ড মার্জিন, টার্নওভার, আরওআই বের করার জন্য আমাদের কয়টা মান লাগবে? 3টা মান লাগবে। কি কি মান বলো দেখি? Sales, net operating income আর অ্যাভারেজ average অপারেটিং অ্যাসেট। গুড। তাহলে দেখেন সেলস হচ্ছে ইনকাম স্টেটমেন্টের মধ্যে যে সেলস দিয়ে আছে 20,25,000, ওকে? জি ভাইয়া। আর একটা কি লাগবে? নিট অপারেটিং কি লাগবে? ইনকাম নাকি? এই যে নিট অপারেটিং ইনকাম আমাদের দিয়ে আছে 2,02,000 কত? 500 টাকা, ওকে? তাহলে সেলসও দিয়ে আছে, নিট অপারেটিং ইনকাম দিয়ে আছে। আর একটা কি লাগবে?
অ্যাভারেজ অপারেটিং কি অ্যাসেটস, অ্যান্ড এই অ্যাভারেজ অপারেটিং অ্যাসেটটা আমাদের প্রশ্নে দেওয়া নাই, এটা আমাদের কি করতে হবে, বের করতে হবে। আমরা জানি অ্যাভারেজ অপারেটিং অ্যাসেট যদি না থাকে তাহলে সূত্র কি বুঝলাম, ওপেনিং অ্যাসেট প্লাস ক্লোজিং ডিভাইডেড কত 2. তাহলে এখন অ্যাসেটগুলি কি কি আমরা একটু ভালো করে একটু দেখি, ঠিক আছে। তো এখানে ওপেনিং ব্যালেন্স দিয়ে আছে আর কিছু কি আছে, এন্ডিং ব্যালেন্স দিয়ে আছে। তো সম্পদের মধ্যে আমাদের দায়ের মধ্যে তো দরকার নাই, আমাদের লাগবে ওপেনিং অ্যাসেট এবং ওপেনিং লাইবিলিটি। এখানে অ্যাসেটগুলি কি কি আছে, প্রথমে ক্যাশ, এরপরে অ্যাকাউন্ট রিসিভেবল, এরপরে ইনভেন্টরি, এরপরে কি প্লান্ট অ্যাসেট, এরপর আছে ইনভেস্টমেন্ট ইন যমুনা, অর্থাৎ যমুনা কোম্পানিতে কি করছে বলো দেখি, বিনিয়োগ করছে। তাহলে এটা যেহেতু যমুনা কোম্পানিতে বিনিয়োগ করছে, এটা কি তার নিজের হাতে আছে নাকি অন্য অন্য কোম্পানিতে বিনিয়োগ করা আছে বলো তো দেখি, অন্য কোম্পানিতে বিনিয়োগ অন্য করা আছে। কোম্পানিতে আছে, এটা নিজের হাতে নাই, তার মানে এটা আমরা অ্যাসেটে ধরতে পারবো না, কারেন্ট অ্যাসেটে ধরতে পারবো না, মানে আমাদের ওই যে ওপেনিং অ্যাসেট বা ক্লোজিং অ্যাসেটে ধরতে হবে, কারণ এটা যেহেতু প্রতিষ্ঠানে নাই। আর একটা ল্যান্ড আছে আনডেভেলপমেন্ট, অর্থাৎ ল্যান্ডটা আছে যেটা কি যেটা কি ডেভেলপমেন্ট, যদি ডেভেলপ থাকতো তাহলে আমরা অ্যাসেটের মধ্যে পরিগণনা করতাম, যেহেতু ডেভেলপ নাই এই জন্য এটা আমরা অ্যাসেটে আনবো না। তাহলে আমরা অ্যাসেটের মধ্যে থেকে এই দুইটা বাদ দিলাম, প্রথমটা বাদ দিলাম এটা অন্য কোম্পানিতে বিনিয়োগ আছে এই জন্য, আর দ্বিতীয়টা বাদ দিলাম এটা আনডেভেলপমেন্ট। তাহলে আমাদের ওপেনিং অ্যাসেট কী কী, 70, 2,25,000, 1,60,000 এবং 3,40,000, এই চারটা যোগ হবে ওপেনিং অ্যাসেটস। আর 60 প্লাস 2,60,000 প্লাস 1,90,000 প্লাস 3,10,000, এই চারটা যোগ হবে ক্লোজিং। ওপেনিং এবং ক্লোজিং দুইটা যোগ করে 2 দ্বারা কী করবো, ভাগ করলেই অ্যাভারেজ অপারেটিং অ্যাসেট আমরা পাবো। বুঝতে পারছি? জি ভাইয়া। ক্লিয়ার তো অ্যাভারেজ অপারেটিং অ্যাসেটটা? হ্যাঁ ভাই। তাহলে অ্যাভারেজ অপারেটিং অ্যাসেট বুঝাইলাম, সেলস দিয়ে আছে এবং নেট অপারেটিং ইনকাম দিয়ে আছে। এখন মার্জিন, টার্নওভার এবং আরওআই বের করতে কোনো সমস্যা হবে? না ভাইয়া। সমস্যা হবে না। 2 নাম্বারটা বের করতে বলছে, রিসিডুয়াল ইনকাম বের করতে হবে, এটা মিনিমাম রিকোয়ার রেট অফ রিটার্ন কত পার্সেন্ট ছিল, 15%। 15%। তাহলে এটা সূত্র কি, নিট অপারেটিং ইনকাম যেটা মান ছিল 2,02,500 মাইনাস অ্যাভারেজ অপারেটিং অ্যাসেট যেটা আপনি ক্যালকুলেশন করে মান বের করবেন ইনটু নর্মাল রেট অফ রিটার্ন যেটা কত পার্সেন্ট ছিল, 15%। ক্যালকুলেশন করে মানটা আমাদের এটা হয়ে যাবে, ঠিক আছে। জি ভাইয়া। তাহলে এই ছিল আমাদের 7 নম্বর অঙ্কটা। তাহলে এরই মাধ্যমে হচ্ছে আমরা ফরম্যাট 1টা শেষ করলাম, আমরা নেক্সট ক্লাসে তাহলে ফরম্যাট 2 থেকে শুরু করব। তো ফরম্যাট 1 এর আমাদের রিসেন্ট কোশ্চেনে কোনো অঙ্ক আছে কিনা, এই দেখেন রিসেন্ট কোশ্চেনে 2022 সালে পার্ট সির 19 নম্বর প্রশ্নটা আসছিল, এটা আমরা যে অঙ্কগুলি বাসায় কাজ দিলাম ওই বাসায় কাজগুলি, ঠিক আছে, ওই অঙ্কের হুবহু না। জি ভাইয়া। এখানে 1 নাম্বারটা একটা কমেন্ট করতে বলছে, যে কমেন্টটা এখানে কমেন্টটা আমরা লিখে দিছি, ঠিক আছে। এই কমেন্টটা আপনারা সুন্দর করে একটু দেখে নেবেন, যে বড় কমেন্ট এটা আপনারা একটু দেখে নেবেন। 2 নম্বরে ফিল দ্য মিসিং ইনফরমেশন, তাহলে মিসিং ইনফরমেশন মানে যেগুলো মিসিং আছে এই মিসিংগুলি বের করতে হবে। আর 3 নাম্বারটা বলছে মেনশন 3 ওয়ে টু ইনক্রিজ দ্য আরওআই, অর্থাৎ আরওআই ইনক্রিজ করে এমন 3টা উপায় আমাদের বলতে হবে। তাহলে আরওআই ইনক্রিজ করে এমন 3টা উপায়ের মধ্যে প্রথমটা হচ্ছে টু ইনক্রিজ সেলস রেভিনিউ, যে আরওআই যদি বৃদ্ধি পায় তাহলে সেলস রেভিনিউ কীভাবে বৃদ্ধি পাবে, যেহেতু সেলস রেভিনিউ বৃদ্ধি পাবে তাহলে অবশ্যই ব্যয়টা কি রিডিউস হবে, এই জন্য আছে টু রিডিউস কি কস্ট, তাহলে কস্টটা কি রিডিউস পাবে। 3 নম্বরে ফরকাস্টিং অন হাই রিটার্ন মার্কেটিং স্ট্র্যাটেজি, এর ফলে মার্কেটিং স্ট্র্যাটেজি কী হবে বলো দেখি, হাই রিটার্ন হবে। তাহলে আরওআই ইনক্রিজ করে এমন 3টা উপায়ের মধ্যে এই যে 3টা উপায় এখানে লিখে দিয়েছে, ঠিক আছে। তাহলে এখানে এ এবং বি এই দুইটা হলো কমেন্ট রিলেটেড যেটা লিখে দিয়েছে, আর বি নাম্বারটা হচ্ছে মিসিং অ্যামাউন্ট, যে মিসিং অ্যামাউন্টগুলি আপনারা সুন্দর করে এখান থেকে বের করে নেবেন। তার রিসেন্ট কোশ্চেনে 1 নম্বর অঙ্কটা আপনাদের বাসায় কাজ থাকলো, ওকে। তাহলে এইটি করার পরে আমরা হচ্ছে 2 নাম্বার ফরম্যাটটা নেক্সট ক্লাসে শুরু করব। তবে এর মধ্যে যদি সমস্যা থাকে সমস্যাগুলো আপনাদের দেখিয়ে আমরা 2 নাম্বার ফরম্যাটটা শুরু করব, ঠিক আছে স্যার এবং ম্যাডামরা। জি ভাইয়া। এই অঙ্ক যখন শুরু করবেন তখন আপনি এই এ কোম্পানির যে কটা মিসিং আছে এই মিসিংগুলো আগে 3টা বের করবেন, এরপরে বি কোম্পানি যাবেন, এরপরে সি কোম্পানিতে যাবেন, ঠিক আছে। ঠিক আছে ভাইয়া, ফর এ ফর বি ফর সি এরকম হ্যাঁ ভাবে। হ্যাঁ, মানে প্রথম লাগবে ফর এ দিয়ে প্রথমে বের করতে হবে কি মার্জিন, মার্জিনের সূত্র জানি, টার্নওভারের সূত্র জানি, মার্জিন এবং টার্নওভার জানি কি, আরওআই বের করতে কি সময় শনিবার মঙ্গলবার লাগবে না ভাইয়া। এগুলো আমরা পারবো, হ্যাঁ।
তাহলে এটা করো, আমরা নেক্সট ক্লাসে জানি ফরম্যাট 2 শুরু করতে পারি। হ্যাঁ, তোমাদের সমস্যা থাকলে সমস্যা 100% দেখে আমরা ফরম্যাট 2 শুরু করব। ওকে ম্যাডামরা? জি ভাইয়া। ওকে, তাহলে আজকে ক্লাস আমাদের এই পর্যন্ত থাকবে। তোমাদের কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারো।